আসসালামু আলাইকুম। সফটওয়্যার ইনস্টিটিউট অফ আইটি এসআইআইটির পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা। এসআইআইটির ধারাবাহিক এইচভ্যাক টিউটোরিয়ালের অংশ হিসাবে আজকে আমি আপনাদের সামনে চিল্ড ওয়াটার সিস্টেমের বেসিক যে হিট ট্রান্সফার সাইকেল এগুলো নিয়ে আলোচনা করব। সো চলেন শুরু করি আমাদের আজকের আলোচনা। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন কম্পোনেন্টস। সো প্রথমে আমার যে কার্সরের যে মুভমেন্ট, এই মুভমেন্টটুকু আমি আপনাদের বোঝার সুবিধার্থে আমার হাতে অঙ্কন করা একটি সাইকেল এটা আপনাদের সামনে উপস্থাপন করছি। আপনারা ডায়াগ্রামে যে ক্লাউড অংশটি দেখতে পাচ্ছেন, এটি মূলত চিলারের রেফ্রিজারেশন সাইকেল। মূলত এখানে আমি চারটি মূল কম্পোনেন্টস দেখিয়েছি। এছাড়া ডিটেলস কুলিং সাইকেল, কপার টিউব, এগুলো আমি বা অন্যান্য কম্পোনেন্টস, ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস এগুলো দেখাইনি। শুধুমাত্র চারটি কম্পোনেন্টস নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আশা করি আপনারা যারা রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং সেক্টরে পড়াশোনা করেছেন তারা সবাই মূল চারটি কম্পোনেন্টসের কাজ কীভাবে কাজ করে সবাই আপনারা অবগত আছেন। সো চলেন আমরা আজকে সাইকেল সম্পর্কে শুধু আলোচনা করি। সো কম্প্রেসর থেকে রেফ্রিজারেন্ট যে নির্গত হচ্ছে তা সাধারণত হাই টেম্পারেচার এবং হাই প্রেশার। সো হাই প্রেশার এবং হাই টেম্পারেচার রেফ্রিজারেন্ট কনডেন্সারে যাচ্ছে, কনডেন্সারে গিয়ে হিট ট্রান্সফার করবে। এখানে যে ছবিটা আমি দেখাচ্ছি, এখানে ওয়াটার এবং রেফ্রিজারেন্টের মধ্যে হিট ট্রান্সফার হবে। এখানে সাধারণত দুইভাবে হিট ট্রান্সফার হতে পারে। আমরা যদি এয়ার এবং রেফ্রিজারেন্টের মধ্যে হিট ট্রান্সফার হতে পারে, ওয়াটার এবং রেফ্রিজারেন্টের মধ্যে হিট ট্রান্সফার হতে পারে। সো কনডেন্সারে হিট ট্রান্সফারের উপর ভিত্তি করে কিভাবে হিট ট্রান্সফার হচ্ছে এটার উপর ভিত্তি করে আমরা চিলারকে দুই ভাগে ভাগ করতে পারি, বা তা ওয়াটার কুল চিলার এবং এয়ার কুল চিলার। রেফ্রিজারেন্টকে কনডেন্সারে আগত রেফ্রিজারেন্টকে আমরা এয়ার দিয়ে যদি ঠান্ডা করি তাহলে তা এয়ার কুল চিলার, আর যদি আমরা ওয়াটার বা পানি দিয়ে ঠান্ডা করি সেটা ওয়াটার কুল চিলার। সো কনডেন্সার থেকে নির্গত রেফ্রিজারেন্ট প্রেশার, যেহেতু কনডেন্সারে হিট ট্রান্সফার প্রসেসটি কনস্ট্যান্ট প্রেশারে ঘটে, সো এখানে প্রেশারের কোনো ভ্যারিয়েশন হয় না, বাট টেম্পারেচার কমে। সো টেম্পারেচার রিলেটিভলি লো টেম্পারেচার এবং হাই প্রেশারের রেফ্রিজারেন্ট ইলেকট্রনিক এক্সপানশন বাল্বে আগত হয়। সো ইলেকট্রিক্যাল এক্সপানশন ভাল্ব সাধারণত রেফ্রিজারেন্টের প্রেশারটা কমিয়ে দেয়। সো প্রেশারের সাথে টেম্পারেচারের সমানুপাতিক সম্পর্ক, প্রেশার যদি কমে টেম্পারেচার অবভিয়াসলি কমবে। সো হাই প্রেশার এবং রিলেটিভলি লো টেম্পারেচারের রেফ্রিজারেন্টকে লো টেম্পারেচার এবং লো প্রেশারের রেফ্রিজারেন্টে পরিণত করে। সাধারণত লো প্রেশারের রেফ্রিজারেন্ট ইভাপোরেটরে নির্গত হয়, যাতে করে ইভাপোরেটরে আগত পানির সাথে রেফ্রিজারেন্ট প্রপারলি হিট ট্রান্সফার করতে পারে। এবং সামান্য পরিমাণ এক্সপানশন বাল্ব সাধারণত লিকুইড রেফ্রিজারেন্ট এবং লিকুইডটি স্প্রে লিকুইড হিসাবে ইভাপোরেটরে নির্গত হয়, যাতে করে সামান্য পরিমাণ হিট পেলেই রেফ্রিজারেন্টটি লিকুইড রেফ্রিজারেন্ট থেকে গ্যাসেস রেফ্রিজারেন্টে পরিণত হতে পারে। কারণ কম্প্রেসরে ইভাপোরেটর থেকে রেফ্রিজারেন্ট কম্প্রেসরে যাবে, কম্প্রেসরে অবভিয়াসলি কম্প্রেসরে আগত রেফ্রিজারেন্টের মধ্যে যদি লিকুইড পার্টিকেল থেকে থাকে তাহলে কম্প্রেসরের জন্য এটা ক্ষতির কারণ। এই জন্যই মূলত আমাদেরকে ইনশিওর করতে হবে 100% গ্যাসিয়াস রেফ্রিজারেন্ট যাতে কম্প্রেসরে আমরা প্রেরণ করতে পারি। সো এই হচ্ছে মূলত চিলারের রেফ্রিজারেশন সাইকেল। সো কনডেন্সারের এই অংশটুকু এটি একটি সাইকেল এবং ইভাপোরেটরের সাথে কুলিং কয়েলের সাইকেলটি রয়েছে, এটি একটি হিট ট্রান্সফার সাইকেল। সো প্রথমে আমি কনডেন্সারের যে রেফ্রিজারেন্টের সাথে পানির যে হিট ট্রান্সফারটা ঘটে এখানে আপনাদের সামনে একটু আলোচনা করি। আপনারা দেখতে পাচ্ছেন কুলিং টাওয়ার থেকে ঠান্ডা পানি এসে কনডেন্সারে এসে
কন্ডেন্সারে আগত রেফ্রিজারেন্টের সাথে হিট ট্রান্সফার করে আবার পানি রেফ্রিজারেন্টের তাপমাত্রা গ্রহণ করে, পানি তার তাপমাত্রা বেড়ে আবার কুলিং টাওয়ারে যাচ্ছে। কুলিং টাওয়ারে পরিবেশের বাতাসের সাথে আমরা পানির হিট ট্রান্সফার করাচ্ছি। পরিবেশের বাতাসের সাথে হিট ট্রান্সফার করিয়ে পানি ঠান্ডা হচ্ছে, আবার এই ঠান্ডা পানি আবার কন্ডেন্সারে আসতেছে, আবার রেফ্রিজারেন্টের সাথে হিট ট্রান্সফার করে পানি গরম হয়ে আবার কুলিং টাওয়ারে যাচ্ছে। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এখন এই কন্ডেন্সারটা এখানে আপনারা ডায়াগ্রামে দেখতে পাচ্ছেন, এটি সাধারণত শেল এন্ড টিউব হিট এক্সচেঞ্জার দেখতে পাচ্ছেন, শেল এন্ড টিউব কন্ডেন্সার। সো এই কন্ডেন্সারটি আমরা ফিন এন্ড টিউবও ব্যবহার করে থাকি। সো সাধারণত এয়ার কুল চিলারে শেল এন্ড টিউবের পরিবর্তে আমরা ফিন এন্ড টিউব ইভাপোরেটর কন্ডেন্সার ব্যবহার করে থাকি। এই যে এখন আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা এয়ার কুল চিলার। এয়ার কুল চিলারের এই অংশগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কন্ডেন্সার ভি শেপের ফিন অ্যান্ড টিউব। এখানে ফিন অ্যান্ড টিউব আমরা অ্যালুমিনিয়াম, গোল্ডেন ফিন অথবা ব্লু ফিন অথবা ব্ল্যাক ফিন আমরা ব্যবহার করে থাকি। আর ফিনের ভিতরে হেয়ার পিন, ইনার গ্রুপড কপার টিউব আমরা ব্যবহার করে থাকি। সো এই হচ্ছে এয়ার কুল চিলার। ডাইকিন ব্র্যান্ডের একটি এয়ার কুল চিলার আপনাদের সামনে উপস্থাপন করছি। তাহলে চলুন আমরা আবার আগের সাইকেলে ফিরে যাই। সো এবার আমরা আসি ইভাপোরেটর। সো ইভাপোরেটরেও দেখতে পাচ্ছেন এখানে শেল অ্যান্ড টিউব ইভাপোরেটর বা শেল অ্যান্ড টিউব হিট এক্সচেঞ্জার আমরা দেখাচ্ছি। এই ইভাপোরেটরটি বিভিন্ন ধরনের হতে পারে, শেল অ্যান্ড টিউব বা বিপিএইচই ব্রেস্ট প্লেট হিট এক্সচেঞ্জার বা বক্স টাইপ হিট এক্সচেঞ্জার। চলুন একটা ডায়াগ্রাম দেখাই। এখানে ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন স্মার্ট ব্র্যান্ডের ওয়াটার কুল চিলার। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এইটা মূলত শেল অ্যান্ড টিউব ইভাপোরেটর। এছাড়া বিপিএইচইও আমরা ব্যবহার করে থাকি। সো এবং বক্স টাইপও হতে পারে। সাধারণত শেল অ্যান্ড টিউব এবং বিপিএইচই এই দুই ধরনের হিট এক্সচেঞ্জার তথা ইভাপোরেটর ব্যবহার বেশি হয়ে থাকে। সো ইভাপোরেটরে সাধারণত যে আগত পানির তাপমাত্রা সাধারণত ডিজাইন করা হয়ে থাকে চিলার। এটা সাধারণত চিলার ম্যানুফ্যাকচারার কর্তৃক ডিজাইনকৃত প্যারামিটার ফলো করা হয়ে থাকে। সো আমরা সবচেয়ে বেশি প্রচলিত যে চিলারটা ব্যবহার করে থাকি তা সাধারণত 7-12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার হিট ট্রান্সফারের উপর ভিত্তি করে আমরা ডিজাইন করে থাকি। সো 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি ইভাপোরেটরে আগত হয় এবং 7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি ইভাপোরেটর থেকে বের হয়ে ইনডোর ইউনিটে যায় বাতাসের সাথে তাপের আদান প্রদান করার জন্য। এই যে আপনাদেরকে আরেকটি ডায়াগ্রাম দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, এটা 7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি ইভাপোরেটর থেকে আসতেছে, এসে এটা একটা আমরা রুম দেখিয়েছি, ইনডোর রুম। সো এই ইনডোর রুমে আমাদের ফ্যান কয়েল ইউনিট থাকে। ফ্যান কয়েল ইউনিটের যে কুলিং কয়েল, এখানে ইনডোর রুমের যে এয়ার এবং চিল্ড ওয়াটার 7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এই দুটো উপাদানের মধ্যে হিট ট্রান্সফার ঘটে। সো তখন পানি এবং বাতাসের মধ্যে হিট ট্রান্সফার ঘটে। সাধারণত বাতাস ঠান্ডা হয়। এই যে এয়ার ফ্লোটা আপনারা দেখতে পাচ্ছেন, এয়ার ফ্লো আমি দেখিয়েছি। সো বাতাস থেকে হিট নিয়ে পানি গরম হয়ে সাধারণত 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার হয়ে ইভাপোরেটরে আবার যায়। সো এই হচ্ছে আমাদের ইভাপোরেটর যে এই সাইকেলটি কন্টিনিউয়াস একটা প্রসেস। সো ইনডোর ইউনিট হিসাবে আমরা ফ্যান কয়েল ইউনিটও ব্যবহার করতে পারি অথবা এয়ার হ্যান্ডেলিং ইউনিট। সাধারণত অডিটোরিয়াম বা হাইট বেশি যেসব এরিয়ার সেসব জায়গাতে আমরা এইচইউ সাজেস্ট করে থাকি, এয়ার হ্যান্ডেলিং ইউনিট। সো এগুলো সিলেকশন আমরা আরেকটি ভিডিওতে আপনাদেরকে দেখাবো। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়াটার সার্কুলেশনের একটা বিষয় আছে, এখানে ওয়াটার সার্কুলেশনের একটা বিষয় আছে। সো ওয়াটার সার্কুলেশনের যেহেতু বিষয় আছে, অবভিয়াসলি এই সাইকেলে পাম্পের ব্যবহার আছে, এই সাইকেলেও পাম্পের ব্যবহার আছে, কনডেনসেট ওয়াটার পাম্প এবং চিল্ড ওয়াটার পাম্প। সো এখানে পাম্পটি আমি ডায়াগ্রামে দেখাইনি। সো ডিটেলস
সো পাম্পের ডিটেলস আমি পরবর্তী ভিডিওগুলোতে আপনাদের সামনে উপস্থাপন করব। সো এই হচ্ছে আমাদের মূল চিল্ড ওয়াটার সিস্টেমের বেসিক আলোচনা, চিল্ড ওয়াটার সিস্টেমের হিট ট্রান্সফার সাইকেল। সো এই যে চিলারের সাইকেলটুকু এখানে এটা হচ্ছে এইটুকু হচ্ছে চিলারের ইন্টারনাল রেফ্রিজারেশন সাইকেল। সো এখানে রেফ্রিজারেন্ট একটি এবং ইভাপোরেটরের সাথে বাতাসের এখানেও একটি, এটাকেও আমরা রেফ্রিজারেন্ট বলতে পারি। সো এটা হচ্ছে সেকেন্ডারি রেফ্রিজারেন্ট। আর চিলারের ইন্টারনাল রেফ্রিজারেশন সাইকেলে যে রেফ্রিজারেন্ট থাকে তাকে প্রাইমারি রেফ্রিজারেন্ট আমরা বলি। সো এই হচ্ছে আমাদের চিল্ড ওয়াটার সিস্টেমের বেসিক হিট ট্রান্সফার সাইকেল। সো আশা করি আপনারা ভিডিওটি দেখে কিছুটা হলেও উপকৃত হয়েছেন। আপনাদের এই ভিডিও সম্পর্কে বা আজকের আলোচনা সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে দিয়ে দেবেন, আমি ইনশাল্লাহ রিপ্লাই দেব। আর এর পরবর্তী ভিডিওগুলোতে আমরা কুলিং টাওয়ার, আমরা কত টনের কুলিং টাওয়ার সিলেক্ট করব, চিলার কত টনের বা কত জিপিএমের চিলার সিলেক্ট করব, ইনডোর ইউনিট এফসিইউ কত টনের এফসিইউ ইনডোর ইউনিট আমরা সিলেক্ট করব, পাম্প কত হেডের পাম্প আমরা সিলেক্ট করব। সো এই বা চিল্ড ওয়াটার পাইপলাইন, কনডেনসেট ওয়াটার পাইপলাইন কত ডায়ামিটারের পাইপলাইন আমরা সিলেক্ট করব, 4 ইঞ্চি বা 6 ইঞ্চি বা 2 ইঞ্চি। সো এগুলো আমরা পরবর্তী ভিডিওগুলোতে ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করি আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন। সো পরবর্তী টিউটোরিয়াল বা ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।